এই যে চুলির আইএসএফের যে লোগো লাগিয়েছেন কি ব্যাপার কি বলবো? আমাদের টিএমজি সরকাররা দেয়াল মিয়াল লিখতে দেয়নি, ওরা সব লিখে নিয়েছে। দুটো একটা দেয়াল লিখেছি, ওই জন্যই মাথায় এই চিহ্নটা লিখেছি যেন সব এই চিহ্নে ভোট দিই। ওদের আমাদের দেয়াল মাল কিছু লিখতে দেয়নি, দুটো একটা দেয়াল খালি হয়ে গেছে, আমরা ছোটো ছোটো করে লিখতে পেরেছি। ওই জন্যই মাথায় এই চিহ্নটা এঁকেছি যেন এই চিহ্নে সব ভোট দিই। দেখি কিরকম চিহ্ন একটু। এদিকে প্রথম যাদবপুর লোকসভায় মানে দেয়াল খালি নেই বলে কি তার জন্য মাথাতে একেবারে আইএসএফের হ্যাঁ চিহ্ন হ্যাঁ, ওদের আমাদের দেয়াল লিখতে দেয়নি। ওরা মাথাতে লিখেছে, এবার বুকে লিখবো, কেটে বুকে লিখবো। টিএমসি কে আমরা ভয় পাই না, ওদের ধমকানো চমকানো ভয় পায় না, জান দিয়ে দেবো, অসুবিধা নেই ভাইজানের জন্য। দেয়াল লাগবে না, অন্তরে লিখে রেখে দিয়েছি, মাথায় কি হবে। মরতে রাজি নওশাদ সিদ্দিকীর জন্য 100 বার মরবো, জান দিয়ে দেবো, লিখে দিয়ে দিয়েছি। এ জানের মায়ার করি না, আইএসএফের জন্য জানটা দিয়ে দিয়েছি, শুধু ভাইজানের ভালোবাসায়। অনেক কিছু করি, অনেক কিছু করি। এই যে যাদবপুর লোকসভায় কতটা আশাবাদী আপনারা? আমরা আশাবাদী, আমরা অবশ্যই জয়ী হব। টিএমসিতে আমাদের অনেক অত্যাচার করছে, ভয় দেখাচ্ছে, আমরা ওই ভয় পাই না। আমরা আইএসএফের ছেলে, কারো ধমকানো চমকানিলে ভয় পাই না। আজ এই মিটিংটা হওয়ার কথা ছিল বেলেগাছি অঞ্চলে, ওদের মোস্তানদের কেটাকারিদের ক্ষমতায় মিটিংটা বন্ধ করে দিয়েছে। তাই আমাদের আইএসএফের কর্মীরা আজ একত্রিত হয়ে এই হরিমূলে মিটিংটা করছে। কতটা মানে আনন্দিত? আমরা প্রচুর আনন্দিত, ঈদের মতো খুশি আছি আমরা। আমাদের জানটাও দিয়ে দেবো, অসুবিধা নেই খুশির জন্য। জেতার কতটা সম্ভাবনা তৃণমূলের শক্ত ঘাঁটি তো এটা দাবি করে। আমরা এখানে 100 জিতবো যাদবপুর কেন্দ্রে। আমাদের দলের নামে যারা মিথ্যাচার করবে তাকে ছাড়বো না। শুধু মিথ্যাচার হচ্ছে, সৎ সাহস নাই লড়াই করার। আমি তো বলি সামনে সামনে ডিবেটে বসাক না, মমতা ব্যানার্জিকে বসাক আর নওশাদ সিদ্দিকীকে বসিয়ে দিক। কে বিজেপি দালালি করছে 1998 সাল থেকে বিজেপিকে চাষ করার জন্য, বাংলায় বিজেপি জায়গা করে দেওয়ার জন্য অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী থেকে শুরু করে তাদের হাত ধরে এবং আরএসএসের দপ্তরে গিয়ে তাদের কথা শুনে বাংলায় বিজেপির জায়গা করে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি যে কন্ট্রিবিউশন ছিল সেটা যখন প্রশ্ন করবো মমতা ব্যানার্জির সামনে উত্তর দিতে পারবে না। বাংলায় যে বিজেপি রমরমা দেখছেন সব থেকে বড় দায়ী হচ্ছে আর ডেকে নিয়ে এসেছে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। তাই বন্ধুগণ সজাগ সতর্ক থাকবেন, এদের কথায় বিকিয়ে যাবেন না, এদের ভয়ে আত্মসমর্পণ করবেন না। আপনাদের বলি, আপনাদের অনুরোধ করব জুন মাসের 1 তারিখে সকাল সকাল খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে আমাদেরকে পাঠান। আপনাদের দুর্দশার কথা, আপনি কৃষক আপনার কথা, আপনি ছাত্র যুব আপনার কথা, আপনার রাস্তাঘাট, আপনার স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো আমরা পার্লামেন্টে তুলে ধরবো এবং সমাধানের জন্য কাজ করব। এবং 1 বছরে 5 কোটি, 5 বছরে 25 কোটি টাকা জনগণের স্বার্থে খরচ করব। আমি ভাঙড়ের বিধায়ক, আমাকে বারবার মিসগাইড করে মানুষের কাছে আমাকে নিয়ে কি এই নাকি কিছু হ্যান করেনি ত্যান করেনি, ওনারাই ডিস্টার্ব করছে আমার কাজে, ওনারাই বলছে করেনি। তারপরও বলেছি আমার 5 বছর শেষ হওয়ার সাথে সাথে যে আমি আমার উন্নয়নের জন্য যে টাকা আসে সে টাকা কোথায় কিভাবে খরচ করেছি কাগজে প্রিন্ট করে খামে ভরে প্রত্যেকটা ভাঙড়ের বাড়িতে আমি পৌঁছে দেব। 5 বছর আমার শেষ হতে দিক, তার আগে হই হচ্ছে কেন? কিন্তু আপনার কি বলে মিমি চক্রবর্তী মহাশয় তো 5 বছর পার হয়ে গেছে, আমি সবার বাড়িতে পৌঁছাতে বলছি না। খামে তো ওনাদের অ্যালার্জি, খামেতে হাত দিতে হবে না। খামে তো ওনার অ্যালার্জি, তা খামে হাত দেওয়ার দরকার নাই। তুমি এক কাজ, আপনার তৃণমূলের বন্ধুদের উদ্দেশ্যে বলছি, প্রতিটা পঞ্চায়েতে একটা করে বড় বড় ফেস্টুন করে ঝুলিয়ে দিক 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি ওরা পারবে না করতে, কারণ ওখান থেকে তো লুট হয়েছে বা কাজটাও ঠিক করে হয়নি। তাই বন্ধুগণ আপনাদের বলবো, যতই এখানে এসে ভবদা থেকে শুরু করে কাউন্সিলররা যতই উস্কানিমূলক কথা বলুক না কেন, কারো কথাই আপনারা কর্ণপাত করবেন না। শুধু একটা কথাই বলবেন যে বিগত 5 বছরে আমাদের জন্য আমি আমার হয়ে কটা কথা পার্লামেন্টে বলেছে তার উত্তরটা আগে দিতে হবে। সিএ যখন বিল পাস হচ্ছিল মিমি চক্রবর্তী তখন বিজেপির বকলমে সহযোগিতা করেছে না বিজেপির বিরোধিতা করেছে তার তথ্যটা দিতে হবে। আমি আপনাদের বলে যাচ্ছি, এই শালিনী ঘোষের আগের যিনি এমপি ছিলেন তিনি বিদায়ী এমপি, তিনি তাকে খোঁজ নিয়ে দেখুন। সিএ তে যখন ভোটাভুটি হচ্ছিল এই মিমি চক্রবর্তী এই তৃণমূলের দলের
ছিল আপনাদের বিপক্ষে কথাকে আটকাতে হবে। বিজেপির অবস্থা ভালো নয়, ওয়েস্ট বেঙ্গলেও ভালো নয়, সারা দেশেরই ভালো নয়। ওয়েস্ট বেঙ্গলে বিজেপি কিভাবে কুলকে পাবে তার জন্য সব রকম চেষ্টা কে চালাচ্ছে? মমতা ব্যানার্জি। নাহলে তো ভাইপো তিহার জেলের ভাত খাবে। বুঝতে পেরেছে? তাই ভাবুন, মায়েরা ভাবুন, সে যদি তার ভাইপোর জন্য এই রাজ্যটাকে বিজেপির হাতে তুলে দিতে চায়, আপনারা আপনাদের ছেলে ভাইপোর জন্য আপনারা এখান থেকে আপনাদের হয়ে কথা বলার জন্য যেখানে আইন তৈরি হচ্ছে আপনাদের লোককে পাঠাবেন না? পাঠাতে হবে আপনাদের লোকটাকে, এই খামচিহ্ন আপনাদের লোকটাকে অ্যাডভোকেট নূর আলম খান। তাই জুন মাসের 1 তারিখে খামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, আপনাদের হয়ে কথা বলবে, আপনাদের অধিকারের কথা বলবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে একটা পয়েন্ট দিয়েছে, এটা বলে শেষ করে দেবো। সিপিএম আর আইএসএফ এর জোট হলো না কেন, এটা একটু শুনতে চান আপনারা? সর্বপ্রথম বলি আপনাদেরকে, সকালে সিপিএম, সন্ধ্যার পরে তৃণমূল, সকালে সিপিএম, সন্ধ্যার পরে বিজেপি, সকালে সিপিএম, সন্ধ্যার পরে আরএসএস করলে জোট কি করে হবে আইএসএফ এর সাথে? বুঝতে পারছেন না? সিপিএম চায় না, আলিমুদ্দিন স্ট্রিট চায় না আইএসএফ এর প্রতিনিধি পার্লামেন্টে যাক। কারণ ওরা কি দেখলো 2021 নির্বাচনে এত ভরাডুবি হওয়ার পরেও একটা আইএসএফ পার্লামেন্ট আইনসভার মধ্যে চলে গিয়েছে। ও মলিশা পাড়া মানুষ ছিল, মাথায় টুপি, মুখে দাড়ি, ভেবেছিলাম ও এক কোণে বসে থাকলে সরি করবে আর ওর মাইনেটা 1,20,000 তুলে ঘরে নিয়ে চলে আসবে, মানুষের জন্য কথা বলবে না। এই তো তার উল্টো হয়ে যাচ্ছে। কার কথা আমি বলিনি পার্লামেন্টে? শুধু তৃতীয় লিঙ্গিত হয়ে যে দাবিগুলো আছে সেগুলো আমি এখনো তুলিনি, আগামী দিনে তুলবো। এমন কোনো মানুষ নাই বলতে পারবে না তার কথা আমি বলিনি। বাসের ড্রাইভার থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে, কার কথা আমি বলিনি? হিন্দু, দলিত, আদিবাসী, মুসলমান, সবার কথা আমি এই 2.5-3 বছরে বলে দিয়েছি। এইটাতেই ভয় পাচ্ছে। যদি এইরকম পার্লামেন্টে জোট করলে যদি পার্লামেন্টে চলে যায় আইএসএফ, তাহলে আইএসএফকে আটকাতে পারা যাবে না, পিছনের আইএসএফ হবে না। সেই জন্যই আইএসএফকে জোট থেকে নিল না, ওরা আলাদা করে করলো। বন্ধুগণ, আপনারা যখন বলছেন আমি আপনাদেরকে বলি, সর্বপ্রথম বলছি, জোট তো সর্বপ্রথম ভেঙেছে কংগ্রেস। কালকে মোহাম্মদ সেলিম সাহেব ভাঙড়ে গিয়ে ভাঙড়ের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, তবে ভাঙড়ের মানুষ আর ভুল বুঝবে না মোহাম্মদ সেলিম সাহেবদের কথাতে। যাদবপুরের মানুষকে মিসগাইড করার চেষ্টা করছে। মোহাম্মদ সেলিম সাহেবকে প্রশ্ন করবেন আপনারা, যে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী আইএসএফ এ এত অ্যালার্জি কেন? কেন আইএসএফ কে জোটে থাকলে জোটে থাকবে না বলেছিল? আমরা যখন সিট নিয়ে আলোচনা করেছি, আপনাদের বলে রাখি, সর্বপ্রথম বিমান বাবুর কাছে আমি গিয়েছিলাম আলিমুদ্দিন স্ট্রিটে।